ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব ফ্রান্সের নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে। মৌলিক অধিকার হলো সেই সব অধিকার যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং দেশের সংবিধানে লিপিবদ্ধ থাকে। ফ্রান্স একটি লিখিত সংবিধান। এই লিখিত সংবিধানে ফ্রান্সের জনগণের বা নাগরিকদের কতগুলি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। ফ্রান্সে 1789 সালে বিপ্লব হয়। এই বিপ্লবের বছরে অর্থাৎ 1789 সালে ফ্রান্সের স্বাধীনতার ঘোষণায় উল্লেখ করা হয় যে ফ্রান্সের মানুষ স্বাভাবিক অধিকার এবং তারা পবিত্র মৌলিক অধিকার ভোগ করবে। অধিকার ছাড়া মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে না। রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, তার সঙ্গে বিশেষভাবে অর্থনৈতিক অধিকার জনগণের থাকলে তবেই জনগণের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে। তাই ফ্রান্স একটি উদারনৈতিক গণতান্ত্রিক দেশ। ফ্রান্সের স্বাধীনতার ঘোষণায় যে অধিকারের কথা বলা হয়েছে সেগুলি মূলত রাজনৈতিক অধিকার, কিছুটা সামাজিক অধিকার, কিন্তু অর্থনৈতিক অধিকারের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়নি। ফরাসি বিপ্লবে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্রের দাবি উঠেছিল। যে সংবিধান ফ্রান্সে তৈরি হয়েছিল তাতে মূলত বুর্জোয়া শ্রেণীর স্বার্থ কায়েম হয়েছিল এবং সেদেশে বুর্জোয়া শ্রেণী ক্ষমতাচ্যুত হয়েছে। পরে পুরাতন রাজতন্ত্র ফিরে আসতে ফ্রান্সে একাধিকবার প্রজাতান্ত্রিক সরকার তৈরি হয়েছে। আমরা 1958 সালের পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধানের যে বৈশিষ্ট্য তাতে কিন্তু নাগরিকদের, সে দেশের নাগরিকদের কতগুলি মৌলিক অধিকার, গুরুত্বপূর্ণ অধিকারের কথা ঘোষিত হয়েছে। এই পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধানে যে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সেখানে তোমার অধিকারের ঘোষণা এবং ফ্রান্সের ফরাসি বিপ্লবের পরে যে অধিকারের ঘোষণা, নাগরিকদের অধিকার, স্বাধীনতা দানের কথা বলা হয়েছে, তারই প্রেক্ষাপটে এই নতুন সংবিধানে অর্থাৎ সর্বশেষ সংবিধানে, যে সংবিধান আজকে চলছে সেই সংবিধানে নাগরিকদের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। সংবিধানে যেহেতু নাগরিকদের অধিকার লিপিবদ্ধ হয়েছে তাহলে ফ্রান্সের এই অধিকারগুলি মৌলিক অধিকার। আমরা 1, 2, 3, 4 করে মৌলিক অধিকারগুলো আজকের ভিডিওতে আলোচনা করব। 1 নাম্বার, দেখো, ফ্রান্সের সংবিধান হলো উদারনৈতিক গণতান্ত্রিক দেশের সংবিধান। তো উদারনৈতিক গণতান্ত্রিক দেশের সংবিধানের কিছু কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। তার মধ্যে রাইট টু ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার অধিকার। দেখো, স্বাধীনতার অধিকার ফরাসি বিপ্লবের একটা দাবি ছিল, স্লোগান ছিল এবং স্বাধীনতার কথা এটা বিভিন্ন চিন্তাবিদ বিভিন্ন দেশের স্বাধীনতা যুদ্ধে, যেমন আমেরিকা তে স্বাধীনতার যুদ্ধ, সেখানে স্বাধীনতার ঘোষণা ছিল। তো ফরাসি জনগণের নাগরিকরা স্বাধীনতা ভোগ করবে। ফরাসি বিপ্লবের আগে যে চরম রাজতন্ত্র ছিল, পূর্ব রাজতন্ত্র ছিল, স্বৈরাচারী রাজতন্ত্র ছিল, যে রাজতন্ত্র দৈব শক্তির উপর প্রতিষ্ঠিত ছিল, সেই রাজতন্ত্রে জনগণের, সাধারণ মানুষের, কৃষক, শ্রমিক, তাদের কোনো অধিকার ছিল না। অধিকার ছিল যাজক সম্প্রদায়, মুষ্টিমেয় ব্যক্তির এবং অভিজাত শ্রেণীর। কিন্তু ফরাসি দেশের এই নতুন সংবিধানে 1958 সালের সংবিধানে লিবার্টিকে গুরুত্ব দেওয়া হলো, নাগরিকদের লিবার্টির কথা বলা হলো। আর বিপ্লবের যে আদর্শ, সেখানে মন্টেস্কু ফরাসি বিপ্লবের দার্শনিক হিসাবে তিনি ফরাসি জনগণকে স্বাধীনতা এবং অধিকার দেওয়ার জন্য তিনি সেপারেশন অফ পাওয়ারের কথা বলেছিলেন, যে আইন তৈরি করার ক্ষমতা, বিচার করার ক্ষমতা এবং শাসন করার ক্ষমতা সরকারের 3টি বিভাগকে দিতে হবে, আলাদা আলাদা ভাবে কাজ করবে। একই ব্যক্তি রাজার হাতে সব ক্ষমতা দিলে হবে না। আইন তৈরি করার ক্ষমতা রাজার হাতে, বিচার করার ক্ষমতা রাজার হাতে এবং শাসন করার ক্ষমতা রাজার হাতে। তাই ফরাসি জনগণের অধিকার নেই, স্বাধীনতা নেই।
তাহলে এই আদর্শকে আজকের সংবিধানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং ফরাসি দেশের রাইট টু ফ্রিডম অর্থাৎ নাগরিকদের যে ফ্রিডমের কথা বলা হয়েছে তাতে মানব অধিকারের কথা বলা হয়েছে এবং স্বাভাবিক অধিকারের কথা বলা হয়েছে। স্বাভাবিক অধিকার কাকে বলে? স্বাভাবিক অধিকার, স্বাভাবিক স্বাধীনতা হলো জন্মগত স্বাধীনতা। প্রত্যেকটা মানুষ যখন জন্মায় তখন স্বাধীনভাবেই জন্মায়, আর পরাধীন জাতি হিসাবে থাকে যখন সেই মানুষ, তখন জানতে হবে সেটা অন্যায়। তাই রাইট টু ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার অধিকার ফরাসি সংবিধানের একটা প্রধান একটা নাগরিকদের অধিকার। 2, রাইট টু ইকুয়ালিটি। ফরাসি দেশে সাম্যের অধিকারকে গুরুত্ব দেওয়া হয়। ফরাসি বিপ্লবের একটি আদর্শ হিসাবে সাম্যকে গুরুত্ব দেওয়া হয়েছিল, যেমন ফ্র্যাটার্নিটিকে, ভ্রাতৃত্বকে গুরুত্ব দেওয়া হয়েছিল, যেমন তোমার স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়েছিল, তেমনি ভাবে সাম্যের আদর্শকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফরাসি দেশের বর্তমান সংবিধানের 2 নম্বর ধারাতে বলা হয়েছে যে রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের যে অধিকার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, সাম্যের অধিকার দেওয়া মানে সকল মানুষকে সমান করে দেওয়া নয়। অল আর ইকুয়াল এ কথা বাস্তবে রূপায়িত হয় না। অল আর ইকুয়াল হতে পারে না। প্রত্যেকটা মানুষকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে, পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে, এইটাই হলো ইকুয়ালিটি। আর এইটাই হলো প্রকৃত ইকুয়ালিটি। এইটাই হলো এটা দিতে গেলে প্রথমে পর্যাপ্ত পরিমাণ আর্থিক সুযোগ সুবিধা দিতে হবে। শুধু রাজনৈতিক সুযোগ সুবিধা দিল, আইনের চোখে সবাই সমান সুযোগ সুবিধা, এ দিয়ে কিন্তু সাম্য প্রতিষ্ঠিত হয় না। ফরাসি বিপ্লবে সাম্যকে একটা রাজনৈতিক আদর্শ হিসাবে গ্রহণ করা হয়েছিল এবং এই সংবিধানও রাজনৈতিক আদর্শ হিসাবে গ্রহণ করা হয়েছে। কিন্তু এখানে সাম্য বলতে গেলে প্রতিভাকে, প্রত্যেকটা মানুষের গুণকে সমানভাবে বিকশিত করা যায় না। ম্যান টু ম্যান ভ্যারি করে তাদের প্রতিভা, ম্যান টু ম্যান ভ্যারি করে মানুষের গুণ। তাই প্রত্যেকটা মানুষ ইকুয়াল, অল আর ইকুয়াল, এই কথাটা ঠিক কথা নয়। যারা কমিউনিজমে অল আর ইকুয়ালের কথা বলেন সে কথাটা ভুল কথা। পর্যাপ্ত সুযোগ পাওয়া, দ্যাট ইজ ইকুয়ালিটি। ফরাসি দেশের সংবিধানে এই কথাটাকে বলা হয়েছে। পর্যাপ্ত সুযোগ সুবিধা সেখানে কিন্তু দেওয়া সম্ভব না, তার কারণ আইনের চোখে সবাই সমান। ফ্রান্সে ধনবিভক্ত সমাজ ব্যবস্থা, উদারনৈতিক গণতন্ত্র মানে কি সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা আছে, ব্যক্তিগত স্বাধীনতা আছে, কিন্তু সেখানে ধনীদের আধিপত্য আছে। শাসক শ্রেণীকে বুর্জোয়া শ্রেণী, ধনিক শ্রেণী প্রভাবিত করে, তাদের শ্রেণী স্বার্থে তারা ব্যবহার করে এই শাসকদের। সুতরাং সেই শাসক শ্রেণী যে সাম্যের কথা বলছে তাতে কিন্তু সমস্ত মানুষ পর্যাপ্ত সুযোগ সুবিধা পাবে তা কিন্তু নয়। তবু কিন্তু সাম্যের আদর্শটাকে ফরাসি দেশের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার হিসাবে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নাম্বার 3, ফরাসি জনগণের 3 নাম্বার মৌলিক অধিকার হচ্ছে মতামত প্রকাশের অধিকার এবং চিন্তাধারা প্রকাশের অধিকার। এটা মৌলিক অধিকার। ভারতবর্ষের সংবিধানের 19(1) ধারাতে তোমার বাক স্বাধীনতার কথা বলা হয়েছে, সমবেত হওয়ার স্বাধীনতার কথা বলা হয়েছে, স্থায়ীভাবে চলাফেরার কথা বলা হয়েছে। এটা যেমন ভারতের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর ফ্রান্সের দিক থেকে ফ্রান্সের জনগণ তারা তাদের স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, তারা কথা বলতে পারবে। এই যে মতামত প্রকাশ, তারা কিন্তু লিখিতভাবে মতামত প্রকাশ করতে পারবে, আবার মৌখিকভাবে তারা মতামত প্রকাশ করতে পারবে। লিখিতভাবে কি? লিখিতভাবে হচ্ছে পুস্তক লিখে, সংবাদপত্রে লেখা দিয়ে, মানে পত্রপত্রিকা প্রকাশ করা, বই লেখা, এই সমস্তর মধ্যে দিয়ে তারা লিখিতভাবে তাদের মতামতকে প্রকাশ করতে পারেন। আর আরেকটা হচ্ছে মৌখিকভাবে। মৌখিকভাবে কিভাবে? সভা ডেকে, সভাতে ভাষণ দিয়ে, তারপরে সমিতি গঠন করে তাতে তাদের অভিমতকে প্রকাশ করতে পারে, মানুষের সঙ্গে আলোচনা করে জনমত গঠন করতে পারে, সংগঠন করতে পারে জনমত গঠনের জন্য। এগুলি হলো চিন্তাধারা প্রকাশের অধিকার। এগুলি হচ্ছে মৌখিকভাবে মতামত প্রকাশের অধিকার। আর চিন্তাধারা প্রকাশিত হয়
চিন্তাধারা প্রকাশিত হয় এই মতামত প্রকাশের মধ্য দিয়ে। দেখো, ভাষা হচ্ছে চিন্তার বাহন, এবং একটা মানুষ যখন ভাষার মাধ্যমে তার এক্সপ্রেস করছে তার বক্তব্যকে, তার মতামতকে, তার চিন্তাকে বিকশিত করছে, সেটাই তো চিন্তাধারার বিকাশ। তাই প্রত্যেকটা মানুষ, ফ্রান্সের জনগণ, তারা মতামত প্রকাশ করবে এবং চিন্তাধারা প্রকাশ করবে, লিখিতভাবে, অলিখিতভাবে। হ্যাঁ, কিন্তু ফ্রান্সে মুদ্রা যন্ত্রের স্বাধীনতাকে স্বীকার করা হয়নি। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রা যন্ত্রের স্বাধীনতাকে স্বীকার করা হয়েছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রা যন্ত্রের স্বাধীনতাকে স্বীকার করা হয়েছে, সে দেশের ক্ষেত্রে মুদ্রা যন্ত্রের স্বাধীনতা গুরুত্বপূর্ণ। কিন্তু ভারতের সংবিধানের 19 ধারায় তো মুদ্রা যন্ত্রের স্বাধীনতাকে স্বীকার করা হয়নি। আবার ফ্রান্সেও কিন্তু মুদ্রা যন্ত্রের স্বাধীনতাকে স্বীকার করা হয়নি। কিন্তু তাই বলে মুদ্রা যন্ত্রের স্বাধীনতা অর্থাৎ গণমাধ্যম মুদ্রা যন্ত্রের স্বাধীনতা মানে গণমাধ্যমের স্বাধীনতা। কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত মতামত প্রকাশের বিষয়টাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে ফ্রান্সের জনগণ ওই মতামত প্রকাশ আর চিন্তা প্রকাশের স্বাধীনতা ভোগের সঙ্গে সঙ্গে মুদ্রা যন্ত্রের স্বাধীনতাটাকে আলাদাভাবে দেখার দরকার নাই। তাই মুদ্রা যন্ত্রের স্বাধীনতাকে আলাদাভাবে উল্লেখ করা না হলেও ফ্রান্সের সংবিধানে মতামত প্রকাশ এবং চিন্তাধারা প্রকাশের মধ্যে দিয়ে মুদ্রা যন্ত্রের স্বাধীনতাকে স্বীকার করে নেওয়া হয়েছে পরোক্ষভাবে। 4 নাম্বার হচ্ছে তোমার ফ্রান্সের জনগণের ধর্মীয় স্বাধীনতার অধিকার। প্রত্যেকটা রাষ্ট্রে প্রায় বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, তাই ধর্মীয় স্বাধীনতার অধিকার খুবই গুরুত্বপূর্ণ। আর যদি ধর্মীয় রাষ্ট্র হয় তাহলে তো অন্য ধর্ম গ্রহণের অধিকার অন্তত সংবিধানগতভাবে থাকে না। কিন্তু ফ্রান্স একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ফ্রান্সের রাষ্ট্র ব্যবস্থা প্রজাতান্ত্রিক চরিত্রের, তাই ধর্মীয় স্বাধীনতার অধিকারকে ফ্রান্স স্বীকার করে নিয়েছে এই পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধানে। আর ধর্ম নিরপেক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ধর্ম নিরপেক্ষতার মানে হলো যে ফ্রান্স রাষ্ট্রের নিজস্ব ধর্ম নেই। আবার ফ্রান্স রাষ্ট্র অধার্মিক রাষ্ট্র নয়, কোনো ধর্মের বিরোধিতা করবে না, আবার কোনো ধর্মকে বিশেষভাবে সহযোগিতা করবে না। ধর্মীয় ক্ষেত্রে সম্পূর্ণভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করবে ফ্রান্স রাষ্ট্র। ফ্রান্সের প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা ব্যক্তি তাদের ধর্ম মত প্রকাশ করতে পারবে, ধর্ম পালন করতে পারবে, আবার তার ব্যক্তিগত বিবেক অনুযায়ী ধর্ম গ্রহণ করতে পারবে। যার যে ইচ্ছা সেই মতো করে তার ইচ্ছাকে গুরুত্ব দিয়ে, তার বিবেককে গুরুত্ব দিয়ে ধর্ম গ্রহণ করবে, ধর্ম পালন করবে, ধর্ম প্রচার করবে। আর এই ধর্ম পালনের জন্য ধর্মীয় সভা, ধর্মীয় সংগঠন ইত্যাদি স্বাধীনভাবে গ্রহণ করতে পারবে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করতে পারবে না। এক ধর্মের মানুষ অন্য ধর্মের ধর্মীয় নীতিকে প্রভাবিত হস্তক্ষেপ করতে পারবে না। সম্পূর্ণভাবে একদম ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা ধর্মের মানুষ পাশাপাশি প্রীতি সম্পর্কে আবদ্ধ হয়ে সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে পারে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সব ধর্মের মানুষ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তারা বিভিন্ন ধরনের নাগরিক অধিকার ভোগ করবে এবং তাদের প্রত্যেকের নিজস্ব ধর্মীয় স্বাধীনতার অধিকারকে ভোগ করবে। 5 নাম্বার নাগরিকদের অধিকার, ফ্রান্সের জনগণের ভোটের অধিকার। ভোটের অধিকার এটা একটা রাজনৈতিক অধিকার। ভোটের অধিকার ফ্রান্সের জনগণকে দেওয়া হয়েছে, সংবিধানে উল্লেখ করা হয়েছে যে ফ্রান্সের জনগণ সার্বজনীন ভোটের অধিকার ভোগ করবে। সার্বজনীন ভোটের অধিকার মানে কি? ফ্রান্সের সমস্ত মানুষ, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, ধনী, গরিব, নারী, পুরুষ, এই সমস্ত বিচার করে ভোটের অধিকার পাবে না। কে কোন ধর্মের মানুষ, কে নারী না পুরুষ, কে ধনী কে গরিব, এসব বিচার না করে সমস্ত মানুষকে নির্দিষ্ট বয়স হলে, 18 বছর বয়স হলে তাদেরকে ভোটের অধিকার দেওয়া হবে। তবে যারা বিকৃত মস্তিষ্ক, যারা দেউলিয়া, যারা আদালতে দোষী সাব্যস্ত হয়েছে, তাদের কিন্তু ফ্রান্সের জনগণের মধ্যে যাদের এগুলো রয়েছে তারা কিন্তু ভোটের অধিকার পাবে না। তাই ফ্রান্সের সার্বিক ভোটাধিকার মধ্য দিয়ে ফ্রান্সের সরকার তৈরি হয়। এ কথা বলা হয় যে
ফ্রান্সের গভর্নমেন্ট জনগণের জন্য তৈরি গভর্নমেন্ট, জনগণের দ্বারা তৈরি গভর্নমেন্ট এবং জনগণের গভর্নমেন্ট, এই কথা ফ্রান্সের সংবিধানে বলা হয়েছে। এই অর্থে ফ্রান্সের সার্বজনীন ভোটের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 নাম্বার, রাজনৈতিক দল গঠন করা। ফ্রান্স একটা উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র। উদারনৈতিক গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দল থাকবে এবং উদারনৈতিক গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দলের মধ্যে নির্বাচনে অবাধে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। শান্তিপূর্ণভাবে সাংবিধানিক উপায়ে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দল সরকার গঠন করবে। আর কোনো একটা রাজনৈতিক দল যদি নিরঙ্কুশ ভাবে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে, তাহলে কোয়ালিশন সরকার হবে, অর্থাৎ একাধিক দলের সমন্বয়ে একটা সরকার তৈরি হবে। ফ্রান্সে এই ব্যবস্থা রয়েছে। ফ্রান্সের যে দলীয় ব্যবস্থা সেটা হলো বহুদলীয় ব্যবস্থা। ফ্রান্সের দলীয় ব্যবস্থা ব্রিটেনের মতো দ্বিদলীয় ব্যবস্থা নয়। ফ্রান্সের দলীয় ব্যবস্থা ইংল্যান্ড এই তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দ্বিদলীয় ব্যবস্থা নয়। ফ্রান্সের দলীয় ব্যবস্থা হচ্ছে ভারতের মতো বহুদলীয় ব্যবস্থা। তবে ফ্রান্সের বহুদলীয় ব্যবস্থা থেকে ভারতের বহুদলীয় ব্যবস্থা আলাদা। ফ্রান্সে এত বেশি দল যে সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠিত হয়, এটা খুব কঠিন ব্যাপার সেখানে। যাই হোক, ফ্রান্সের যে পার্টি সিস্টেম হচ্ছে লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমের একটা প্রাণ। গণতন্ত্রে পার্টি থাকতেই হবে। একনায়কতন্ত্রে পার্টি গুরুত্ব আছে। হিটলারের নাৎসি পার্টি ক্ষমতা আসার পরে তার পার্টি আছে, অন্য কোনো পার্টি নাই। আবার পার্টির মধ্যে যে গঠনের ক্ষেত্রে একজন ব্যক্তির কর্তৃত্ব, ফ্যাসিবাদী পার্টি মুসোলিনির ফ্যাসিবাদী পার্টি, এইরকম কিন্তু গণতন্ত্রে থাকে না। এরকম কোন গণতন্ত্রে থাকে না। আবার সমাজতান্ত্রিক রাষ্ট্রে ওয়ান পার্টি সিস্টেম, এই ওয়ান পার্টি সিস্টেমও কিন্তু ফ্রান্সে নেই। তাই ফ্রান্স তার লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম, তাই এখানে দলীয় ব্যবস্থাকে সংবিধানে স্বীকার করা হয়েছে। রাজনৈতিক দল গঠনের কথা বলা হয়েছে সংবিধানের 4 ধারাতে। কি কি পার্টি আছে সেখানে? সোশ্যালিস্ট পার্টি আছে, সমাজতান্ত্রিক দল আছে, ফ্রান্সে কমিউনিস্ট পার্টি আছে, গ্রিন পার্টি আছে, ওয়ার্কার স্ট্রাগল পার্টি আছে, বিভিন্ন ধরনের পার্টি আছে। আমি আগেই বলেছি ফ্রান্সের দলীয় ব্যবস্থা হচ্ছে বহুদলীয় ব্যবস্থা, মাল্টি পার্টি সিস্টেম, নট বাই পার্টি, নট ওয়ান পার্টি সিস্টেম। নেক্সট 7 নাম্বার ফ্রান্সের নাগরিকদের বৈশিষ্ট্য, ব্যক্তিগত সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি। দেখো, রাইট টু প্রপার্টি ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার হিসেবে ছিল। রাইট টু প্রপার্টি 19(1) ধারায় উল্লেখ ছিল, রাইট টু প্রপার্টি 31 ধারায় উল্লেখ ছিল, কিন্তু রাইট টু প্রপার্টিকে 1978 সালের 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে মৌলিক অধিকারের অধ্যায় থেকে, 3টি অধ্যায় থেকে বাতিল করা হয়েছে এবং সেটা 300A ধারাতে একটা সাধারণ অধিকার হিসাবে গণ্য করা হয়েছে। যেমন ভারতবর্ষের নাগরিকদের ভোটের অধিকার, এটা কিন্তু 326 ধারায় উল্লেখ আছে। দ্যাট ইজ নট ফান্ডামেন্টাল রাইটস। ইন্ডিয়ান পিপলের ফান্ডামেন্টাল রাইট নয়। সুতরাং আমরা দেখব যে ফ্রান্সের ক্ষেত্রে যে ব্যক্তিগত সম্পত্তির অধিকার, এটা কিন্তু সংবিধানে আছে। এই কথা 17 ধারায় উল্লেখ আছে। ব্যক্তিগত সম্পত্তির অধিকার এটা একটা পবিত্র অধিকার, এটা থাকতেই হবে। দেখো, উদারনীতিবাদের বা উদারনৈতিক গণতান্ত্রিক সিস্টেমের একটা মূল কথা হলো ব্যক্তিগত মালিকানা, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে উৎপাদন হবে, রাষ্ট্রীয় উদ্যোগে নয়। ফাইন। 17 ধারায় রাইট টু প্রপার্টি, এটা একটা পবিত্র অধিকার, কিন্তু এই অধিকার আইন দ্বারা নিয়ন্ত্রিত। ফ্রান্সের যে আইনসভা পার্লামেন্ট, সেই পার্লামেন্ট রাষ্ট্রীয় স্বার্থে, জনস্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আইনগতভাবে এই ব্যক্তিগত অধিকারকে নিয়ন্ত্রণ করতে পারবে। উদারনীতিবাদে শুধু রাইট টু প্রপার্টি, বিভিন্ন ধরনের লিবার্টি দেওয়া হয়, ফ্রিডম দেওয়া হয়, কিন্তু সেই ফ্রিডম গুলো কিন্তু আনলিমিটেড নয়। সেই ফ্রিডম গুলো অ্যাবসলিউট নয়, নিরঙ্কুশ নয়, অবাধ নয়, আনলিমিটেড নয়। তার উপরে বাধা আছে, রিজনেবল রেস্ট্রিকশন আছে।
তো ফ্রান্সের এই যে রাইট টু প্রপার্টি, এটা পবিত্র অধিকার নাগরিকদের, তবু কিন্তু আইনের দ্বারা নিয়ন্ত্রিত। 8 নাম্বার, শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার এটা খুব গুরুত্বপূর্ণ। শিক্ষার অধিকার আমাদের ভারতবর্ষের সংবিধানে, মূল সংবিধানে শিক্ষার অধিকার 29-30 ধারায় উল্লেখ আছে, কিন্তু পার্টলি সব মানুষের শিক্ষার অধিকার দেওয়া হয়নি। সেখানে সংখ্যালঘু, ভাষা, সংখ্যা, ধর্মের দিক থেকে সংখ্যালঘু আর ভাষার দিক দিয়ে সংখ্যালঘু তাদের। তবে পরবর্তীকালে 2002-এ শিক্ষার অধিকার আবার 21 ধারায় সংযুক্ত হয়েছে, শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে দেওয়া হয়েছে। অনেক দেরি হলো, 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছে, আর 2002 এসে এডুকেশন, রাইট টু এডুকেশন, এটা ফান্ডামেন্টাল রাইটস হিসেবে ট্রিট হল। আর ফ্রান্সের সংবিধানে প্রথম থেকে 58 সালে মূল সংবিধানে উল্লেখ আছে শিক্ষার অধিকার। আর্টিকেল 34 অর্থাৎ সংবিধানের 34 ধারায় এই কথা বলা হয়েছে, শিশু আর বয়স্কদের জন্য শিক্ষার অধিকার থাকবে। শিশু আর বয়স্কদের জন্য শিক্ষার অধিকার আমাদের দেশেও করা হয়েছে, রাষ্ট্রকে দায়িত্ব দেওয়া হয়েছিল নির্দেশমূলক নীতিতে, কিন্তু সেটা ফান্ডামেন্টাল রাইটস নয়। মনে রাখবে, আমি আজকে ফ্রান্সের নাগরিকদের ফান্ডামেন্টাল রাইটস আলোচনা করছি। আমাদের ভারতবর্ষের সংবিধানের 45 ধারায় বলা হয়েছিল যে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতে হবে শিশুদের। এই দায়িত্ব নেবে কে? রাষ্ট্র। কিন্তু সেটা যখন সম্ভব হলো না, 2002 সালে এসে অ্যামেন্ডমেন্ট করে ঠিক হলো যে এটা অভিভাবকরা দায়িত্ব পালন করবে। তোমার 51 ধারা নির্দেশমূলক নীতিতে বলে অভিভাবকরা দায়িত্ব পালন করবে। আবার 2002 সালে আরেকটা, একদিকে বাবা মার কর্তব্য, মানে 14 বছরের আগে ছেলে মেয়েদের কাজ পড়া করিয়ে নেবে। আর 21 ধারায় বলা হলো যে এটা কম্পালসারি, এটা হচ্ছে রাইট টু এডুকেশন, দ্যাট ইজ ফান্ডামেন্টাল রাইটস। 21 ধারায়। কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে আমরা দেখছি মূল সংবিধানে 58 সালের সংবিধানে 34 ধারায় শিশু ও বয়স্কদের জন্য শিক্ষা। আর ফ্রান্সে পুঁথিগত শুধু শিক্ষা নয়, বৃত্তিমূলক শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, সাংস্কৃতিক শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। 9 নাম্বার হচ্ছে কাজের অধিকার। খুব গুরুত্বপূর্ণ অধিকার, এটা অভিনব অধিকার। দেখো, সমাজতন্ত্রে বলা হয় আদর্শ হিসাবে প্রত্যেকটা মানুষকে কাজ করতে হবে, সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে, কাজ অনুযায়ী মজুরি পাবে। যে কাজ করবে না সে খেতেও পাবে না। দিস ইজ সোশ্যালিজমের ইডিওলজি। কিন্তু ফ্রান্স একটা উদারনীতি গণতান্ত্রিক দেশ, এখানে রাইট টু ওয়ার্কের কথা সংবিধানে বলা আছে। ভারতের সংবিধানে রাইট টু ওয়ার্কের কথা বলা নেই। ভারতবর্ষে আন্দোলন হয়, চাপ সৃষ্টি করে গভর্নমেন্টকে যে কনস্টিটিউশন অ্যামেন্ড করে রাইট টু ওয়ার্ক দিতে হবে। এবার মৌলিক অধিকার সংবিধানে লেখা থাকলে যে পেয়ে যাবে তা নয়, কিন্তু সরকার দায়বদ্ধতা তার বেড়ে যাবে। কাজের অধিকার, ফ্রান্সের জনগণের কাজের অধিকারকে স্বীকার করা হয়েছে, রাইট টু ওয়ার্ক। এখানে ধনতান্ত্রিক রাষ্ট্রে কাজের অধিকার দেওয়া, এটা ফ্রান্সের সংবিধানের একটা অভিনব অধিকার। প্রত্যেকটা মানুষ সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য থাকলে কাজ করবে, আর কাজের ভিত্তিতেই মজুরি পাবে, বিশ্রাম করতে পারবে, এগুলো হচ্ছে, এবং ন্যায্য মজুরি পাবে। এই সমস্ত কথা ফ্রান্সের সংবিধানে নাগরিকদের এই কাজের অধিকার দিয়ে উল্লেখ করা হয়েছে। 10 নম্বর, ধর্মঘটের অধিকার। দেখো, শ্রমিকরা কারখানাতে উৎপাদন করে। আজকের দিনে ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডে উৎপাদন হয়, মূলধন বেশি, শ্রমিক নাই বললেই চলে, খুব কম। আর উৎপাদনের ক্ষেত্রে এবং ব্যবসা, শিল্প, কারখানা যে ম্যানেজমেন্ট, সেখানে টেকনিক্যাল পার্সন অর্থাৎ ইঞ্জিনিয়ার থাকছে, আর ম্যানেজমেন্টে এডুকেটেড পার্সন থাকছে, তারা শিল্প কারখানাকে পরিচালনা করছেন। এটা হচ্ছে তোমার পুঁজিবাদী অর্থনীতির বৈশিষ্ট্য। এখানে কিন্তু লেবার ইন্টেন্সিভ মেথডে উৎপাদন হয় না, কিন্তু ফ্রান্সের সংবিধান তবু বলা আছে যে যারা লেবার শ্রেণী, ক্ষেত মজুর, যারা ছোট ছোট দোকানদার, অন্যান্য বিভিন্ন কাজে নিযুক্ত, বড় ব্যবসায়ীদের কর্মচারী হিসাবে, কোম্পানির কর্মচারী হিসাবে, কোম্পানির ইঞ্জিনিয়ার হিসাবে, কোম্পানির ম্যানেজমেন্ট অর্থাৎ পরিচালক হিসাবে কাজ করছেন, অল আর একদিকে লেবার শ্রেণী।
তো এই এই যে লেবার শ্রেণী, তাদের ধর্মঘটের অধিকার থাকতে হবে। মালিক সবসময় আমরা ইতিহাস পড়ে জেনেছি যে এক সময়ে এক লেবার ইন্টেন্সিভ মেথডে যখন শিল্প কারখানা চলতো, তখন মালিক শ্রেণীর লেবারদের 18-19 ঘন্টা 20 ঘন্টা কাজ করিয়ে নিত। এই যে বিদ্যুৎ আবিষ্কার হয়েছে, 19-20 ঘন্টা কাজ করিয়ে নেওয়া হতো। কারখানায় কাজ করতে করতে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়তো, তাকে আবার ডেকে অত্যাচার করে তাকে কাজে লাগিয়ে দেওয়া হতো। এর জন্য ল্যাটেক মুভমেন্ট হয়েছে, কারখানার নাট বোল্ট ভাঙার আন্দোলন হয়েছে ইংল্যান্ডে, চার্টিস্ট মুভমেন্ট হয়েছে, তারপরে মালিকের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছে, এককভাবে আন্দোলন করেছে, তারপরে ট্রেড ইউনিয়ন গঠন করেছে। সুতরাং তারা কাজের সময়সীমা কমানো, ন্যায্য মজুরি, বিশ্রাম, এগুলো হচ্ছে তোমার ইকোনমিক্যাল রাইটস, এগুলোর জন্য ধর্মঘট করার একটা পথ তারা নিয়েছিল। ধর্মঘট করা, মিছিল করা, এই যে অধিকার, এটা কিন্তু ফ্রান্সের সংবিধানে স্বীকার করা হয়েছে। তবে একথা বলা হয়েছে ফ্রান্সের সংবিধানে যে এই ধর্মঘট করবে আইনগতভাবে, সাংবিধানিকভাবে, মালিকের বিরুদ্ধে আন্দোলন করবে সংগঠিতভাবে ঠিকই, অর্থনৈতিক দাবি পূরণের জন্য, কাজের সময়সীমা কমানোর জন্য এবং ন্যায্য মজুরি পাওয়ার জন্য, বিশ্রাম পাওয়ার জন্য, একথা ঠিক। তার পাশাপাশি একথা তাদের মনে রাখতে হবে যে ফ্রান্সের কনস্টিটিউশনকে মেনে, ফ্রান্সের ল মেনে তাদেরকে এই আন্দোলন করতে হবে। নেক্সট হচ্ছে 11 নাম্বার, যৌথ দর কষাকষি। শ্রমিকরা, খেটে খাওয়া মানুষ, তারা মালিকের সঙ্গে পরামর্শ করবে, আলোচনা করবে, দর কষাকষি করবে তাদের মজুরি বাড়ানোর জন্য, তাদের কাজের সময়সীমা কমানোর জন্য, তাদের ছুটির জন্য তারা কিন্তু দর কষাকষি করবে। সেটা কিন্তু আলোচনার টেবিলে হবে। এখানে যৌথভাবে দর কষাকষি, এক পক্ষ নয়, শ্রমিকরা অনেক থাকবে এবং মালিকরাও অনেক থাকবে। যৌথ দর কষাকষি মধ্য দিয়ে ফ্রান্সের নাগরিকরা এই একটা অধিকার পায়। 12 নাম্বার, প্রতিপালিত হওয়ার অধিকার। প্রতিপালিত হওয়ার অধিকার, যেমন ধরো বয়স্ক মানুষ যারা বাবা মা পিতা মাতা, তাদেরকে তো শিশু প্রতিপালন করতে হয়। অসহায় শিশু, তাদেরকে বিপজ্জনক কাজ করিয়ে নিলে হবে না, তাদেরকে শ্রমিক হিসাবে ট্রিট করলে হবে না, তাহলে তাদের প্রতিভা ট্যালেন্ট বিকশিত হবে না। এটা ভারতবর্ষের সংবিধানে উল্লেখ আছে যে 23 ধারায় ফান্ডামেন্টাল রাইটস হিসাবে শিশু শ্রমিক বলে কিছু থাকবে না। 14 বছরের আগের ছেলে মেয়েদের কোনো কারখানাতে বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না। বাস্তবে অবশ্য রূপায়িত হয়নি, আবার পার্লামেন্ট আইন করেছে শ্রমিক শ্রমিক শিশু শিশু কখনোই শ্রমিক হিসাবে শিশু ট্রিট হবে না। তাহলে ফ্রান্সের সংবিধানে আমরা লক্ষ্য করছি যে প্রতিপালিত হওয়ার অধিকার, এটা কিন্তু প্রতিপালিত হওয়ার অধিকার, এটা ভারতের সংবিধানে নেই, এটা আমেরিকার সংবিধানেও নেই, এটা ব্রিটেনের সংবিধানেও নেই। প্রতিপালিত, দেখো, প্রতিপালিত হওয়ার অধিকার, মানুষ কিন্তু কাজ করতে করতে তাদের কাজের কর্মক্ষমতা হারিয়ে যায়, কমে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের যে ডিগনিটি অফ লেবার, কর্মক্ষমতা, তার কমতে বাধ্য, এবং তখন তারা অসহায় হয়ে যায়। তখন রাষ্ট্র তাদের ব্যবস্থা গ্রহণ করবে, রাষ্ট্র দায়িত্ব নেবে তাদের প্রতিপালনের, তাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে। ছোটবেলায় শিশুদের ভরণ পোষণের দায়িত্ব যেমন কে নেয়? বাবা মা নেয়, অভিভাবকরা নেয়। তেমনি যখন যখন মানুষ বৃদ্ধা হয়ে যাবে, কর্মক্ষমতা থাকবে না, তখন ফ্রান্সের এই ধরনের মানুষদের তাদের কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে রাষ্ট্র। এখানেই প্রতিপালিত হওয়ার অধিকার ফ্রান্সের নাগরিকদের একটা ফান্ডামেন্টাল রাইট। 13 নাম্বার ফ্রান্সের জনগণের মৌলিক অধিকার। কি অধিকার? রাজনৈতিক আশ্রয় দান। রাজনৈতিক আশ্রয় দান কাকে বলে? এই যে তোমরা দেখছো যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসে আশ্রয় নিয়েছে, এবং এখানে আমাদের বলছি যে এটা ফ্রান্সের সংবিধান, এটা সমাজতান্ত্রিক দেশে নিয়ম আছে যে রাজনৈতিক আশ্রয় দেয়। কোনো বিপ্লবী কোনো দেশে সরকার তাকে হত্যা করবে,
তা প্রাণ নিয়ে সে কিন্তু একটা অন্য রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিতে পারবে। এখানে হচ্ছে পলিটিক্যাল সেল্টার। এই পলিটিক্যাল সেল্টার লাভের যে অধিকার, এটা অভিনব অধিকার ফ্রান্সের সংবিধানে আছে। রাজনৈতিক আশ্রয় লাভের অধিকার, এটা আমাদের ভারতের সংবিধানের মৌলিক অধিকার হিসেবে নেয়। তাহলে আমরা দেখছি ভারতের সংবিধানের তৃতীয় পার্টে, পার্ট 3-তে 12 থেকে 35 ধারায় মৌলিক অধিকার আছে। মূল সংবিধানে ছিল 7টা, 6টা অধিকার। বর্তমানে এখন আমাদের এই দেশের 6টা মৌলিক অধিকার, আর সেখানে ফ্রান্সের মৌলিক অধিকার নাগরিকদের 13টি মৌলিক অধিকার। আমি পয়েন্ট আকারে আলোচনা করলাম, তোরা ভিডিও চালিয়ে পয়েন্টগুলো লিখে নেবে। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম।